হুম, আমি রাজি হয়েছি। ইনশিতার বাবা ইনশিতাকে নিয়ে একপাশে গেলেন। ইনশিতার মাথায় হাত বুলিয়ে বলল, দেখ ইতু, তুই ভয় পাস না। তুই কি সত্যি বিয়েতে রাজি হয়েছিস নাকি তোকে ছেলেটা জোর করে এনেছে? না বাবা, কেউ আমাকে কোনো রকম জোর করেনি। তাহলে কালকে ফোন দিয়ে কেন বলি ছেলেটাকে তোকে আটকে রেখেছে? ইনশিতা আমতা আমতা করে বলল, বাবা ওই আসলে উনি যখন আমাকে নিয়ে এসেছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। তাই মানে ছেলেটা তোকে জোর করে কেনই বা এনেছিল? উনি আমাকে বিয়ে করতে চাইছেন তাই। সত্যি তুই রাজি তো এই বিয়েতে? ইনশিতা খুব সাবধানে একবার তাকালো জেহেরের দিকে। এক দৃষ্টে ইনশিতার দিকেই তাকিয়ে আছে জেহের। চোখের ভাষায় স্পষ্ট দেখছে কোনো উল্টোপাল্টা কিছু করলে ছেড়ে দিবে না সে। আমি সত্যি বিয়ে করব ওনাকে। সত্যি তুই তো? ইনশিতা ঠোঁট বিস্তৃত করে হাসল। একদম। ইনশিতার বাবা কিছুটা হলেও চিন্তামুক্ত হলেন। পুলিশদের কাছে ক্ষমা চেয়ে তাদের বিদায় দিলেন। তার নিজেরও এই বিয়েতে কোনো আপত্তি নেই। তিনি সবসময় চেয়েছেন তার মেয়েটা যাতে একটু সুখে থাকে, কেউ যাতে তাকে ভালোবেসে কাছে রাখে। আর জেহেরকে দেখার পর তারও এটাই মনে হয়েছে তার মেয়েটার সুখে থাকবে এ বাড়িতে। তবে তিনি যে শুনলেন জেহের অস্বাভাবিক, সে নাকি মানুষ খুন করতেও দ্বিধাবোধ করে না, তাহলে কি সব মিথ্যে ছিল? প্রশ্নবিদ্ধ চোখে তাকালেন জেহেরের মতো অবিকল ছেলেটির দিকে। ছেলেটি কি তবে তাকে মিথ্যে বলেছিল? আর বলবেই বা কেন? এখন সেই ছেলেটির দৃষ্টিতে তিনি দেখলেন রাগ, প্রতিহিংসা। এত রেগে আছে কেন ছেলেটি? মনে হচ্ছে যেন তার থেকে তার প্রিয় জিনিসটি ছিনিয়ে নেওয়া হয়েছে। জেহের এগিয়ে আসলো ইনশিতার বাবার দিকে। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো শ্বশুরমশাই? ইনশিতার বাবার বুক আনন্দে ভরে উঠল। ছেলেটা কি অমায়িক ব্যবহার করছে তার সাথে। এমন ছেলের হাতে মেয়ের বিয়ে দিতে রাজি না হয়ে কি পারা যায়? না বাবা, আমার কোনো আপত্তি নেই। হাসল জেহের। ইনশিতার দিকে এক পলক তাকালো সে। সেই মুহূর্তে ইনশিতাও তাকালো। অগোচরে জেহের ঠোঁটটাকে চুমুর মতো করে ইশারায় কিস ছুড়ে দিল। জেহেরের এহেন কাণ্ডে ইনশিতার মুখ হাঁ হয়ে গেল। কি অসভ্য ছেলে! সকলের সামনে অসভ্যতামি করছে। জেসমিন চৌধুরী সবচেয়ে বেশি খুশি হন বিয়েতে। জেবাও খুশি হলো, তবে মনের মধ্যে খচখচটা রয়েই যায়। তবে একজন কিছুতেই শান্ত হতে পারল না। মনের মধ্যে হিংসা, রাগ, অস্থিরতা সবকিছু মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। সে কতই না বোঝালো ইনশিতার বাবাকে, তাও রাজি হলো। অসহ্য। জেহের বলল, কাজীকে আমি ডেকে পাঠাচ্ছি। আজকেই আমার রোজের বিয়ে হবে। এখন? হ্যাঁ, এখনই। আমার একমাত্র মেয়ে, আমি চাই আমার মেয়ে খুব ধুমধাম করে বিয়ে দিতে। রোজকে আমি এক মুহূর্তের জন্য দূরে রাখতে চাই না। কিন্তু আর যদি অনুষ্ঠান করে বিয়ে হয়ও, রোজকে এই বাড়িতে রেখেই হবে। ইনশিতার বাবা যার পরনাই অবাক, তবুও কিছু বললেন না। মেয়ে সুখে থাকবে, এর চেয়ে বড় চাওয়া আর কি বা হতে পারে? ঠিক আছে, তোমার কথা মতোই হোক তাহলে। জিহাদ রেগে মেগে বের হয়ে গেল। কেউ ভ্রুক্ষেপ করলো না তার দিকে। জেহের গার্ডদের কাজের ব্যবস্থা করতে বলল। বাদ সাধল ইনশিতা। কাজীকে ডাকবে না। ইনশিতার কথায় জেহেরের রাগ আবারও মাথা চাড়া দিয়ে উঠল। দত্তের দাঁত চেপে হাসি দিয়ে বলল, কেন রোজ, তুমি কি বিয়ে করতে চাইছো না? জেহেরের রাগের তেজ অনুভব করলো ইনশিতা। করব, তবে তবে আমার কিছু শর্ত আছে। সব মানতে রাজি, সব শর্ত কবুল। আগে শুনে নিন তো শর্তগুলো। বলো তাহলে কি হলো, বলো বলো কি শর্ত তোমার? আমি আরও কিছুদিন সময় চাই, আর পড়াশোনাটা কমপ্লিট করতে চাই, তাই এখন বিয়ে করতে পারবো না। জেহের দাঁত কটমট করে বলল। কি বললে? ইনশিতা মনে মনে বলল, তুই বয়রা নাকি রে শালা? জোরেই তো বললাম, শুনতে পাস না? মানে বলেছি আমি এখন বিয়ে করতে পারবো না। আরে রেগে যাচ্ছেন কেন? আমি বিয়ে করব আপনাকে, তবে এখন না, একটু সময় চাই আমার। বিয়ের পর অনেক সময় আছে, তখন পড়াশোনা করো। কথাটা বোঝার চেষ্টা করুন আপনি। ইনশিতা ঠোঁটে আঙ্গুল দিয়ে আলতো চেপে বলল, কিচ্ছু বুঝতে হবে না, যা আমি বলেছি তাই হবে। জেসমিন চৌধুরী বললেন, জেহের, আমার মনে হয় তোমায় ইনশিতার কথাটা শোনা উচিত। তুমি ওকে রুমে নিয়ে যাও। জেহের কোনো কথা না বলে রুমে নিয়ে গেল ইনশিতাকে। জেসমিন চৌধুরী ইনশিতার বাবাকে আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। জেসমিন চৌধুরী আশেপাশে তাকিয়ে আফজালকে উদ্দেশ্য করে বললেন, জিহাদ কোথায়? এখন তো এখানেই দেখছিলাম, এখন কোথায় গেল ছেলেটা?
আফজাল চৌধুরী মাথা নাড়ালেন, মানে তিনি জানেন না জেসমিন চৌধুরী প্রস্থান নিলেন। জিহাদকে রেগে যেতে এই প্রথম দেখলেন আফজাল। সকলের আড়ালে তিনি দেখেছেন তার ছোট ছেলেটাকে রেগে চলে যেতে। জেহের রুমে নিয়ে গিয়ে ইনশিতার কোমর চেপে কাছে টেনে নিল। তর্জনী দিয়ে ইনশিতার চিবুক তুলে মুখের কাছাকাছি টেনে নিল। ইনশিতা চোখ বন্ধ করে আছে। জেহের কোমরে জোরে চাপ দিয়ে বলল, এখন বলো, কেন বিয়ে করতে চাচ্ছ না? আসলে বলো বলো, আসলে কি? হ্যাঁ। ইনশিতা এবার বড় একটা দম ছেড়ে বলল, আমি চাইছি আমাদের বিয়েটা ধুমধাম করেই হোক। জীবনে একবার বিয়ে করব, সেই বিয়েটাকে স্মরণীয় করে রাখতে চাই। আর সামনের মাসে আমার এক্সাম আছে, এই এক্সামের পরেই আয়োজন বিয়ে করতে চাই। চোখ খুলল ইনশিতা। জেহের তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তাকাতে তাকাতেই কখন যে ইনশিতার ঠোঁটের সামনে নিজের ঠোঁট এনে ফেলল জেহের নিজেই জানে না। কোনো অঘটন ঘটার আগে ইনশিতা জেহেরকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কঠোর কণ্ঠে বলল, বিয়ের আগে এসব ভালো লাগে না আমার। জেহের ঠোঁট কামড়ে হাসল। জেহের কিছু বলার আগে ইনশিতা বলল, আমি কি বলেছি বুঝতে পেরেছেন? বিয়ের 2 মাস পরেই করব। ওকে, তোমার যখন আয়োজন করে বিয়ে করার ইচ্ছে সেটা আমি পূরণ করব। ততদিন তুমি আমার পাশে রুমটাতেই থাকবে, চাইলে আমার রুমেও থাকতে পারো, আমি কিচ্ছু বলবো না। এতে উল্টে আমারই লাভ। আবারও দুষ্টু হাসল জেহের। ইনশিতার কোমরে চিমটি কাটল। লজ্জায় ইনশিতার ইচ্ছে হলো মাটির সাথে মিশে যেতে। কান ঝাঝা হয়ে গেল তার। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে বলল, বিয়ের আগ পর্যন্ত আমি এখানে থাকবো না, আমি নিজ বাড়িতেই থাকবো। নো নেভার। এই বাড়ি থেকে এক পা বের করে দেখা সাহস করা আগে পা ভেঙে রেখে দেবো। ইনশিতার রাগ হওয়া থেকে সামলালো নিজেকে। ভেতরে ভেতরে কথা গুছিয়ে নিল। জেহেরের হাত নিজের হাতের মুঠোয় রাখলো। কোমল কণ্ঠে বলল, দেখুন জেহের, আমি সব নিয়ম নীতি মেনেই এই বিয়েটা করতে চাই। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই আছে হাজারো স্বপ্ন, তেমনি আমারও আছে। আমিও চাই বাকি 5টা বিয়ের মতো আমাদের বিয়েটাও ধুমধাম করে হোক। তার জন্য আমাকে নিজের বাড়িতে যেতে হবে। মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য হলেও দূরত্ব প্রয়োজন। সেই দূরত্ব ভালোবাসার ভিত আরও মজবুত করে। প্লিজ আপনি আমার এই কথাটা রাখুন। জেহেরের চোখে মুখে খুশি ঝিলিক দিয়ে উঠল। এই প্রথম রোজ তাকে তার নাম ধরে ডেকেছে। তার রোজের মুখে তার নামটা বড্ড মিষ্টি শোনায়। ঠিক আছে, তোমার কথা রাখলাম, শুধুমাত্র আমার নামটা নিজের মুখে নেওয়ার জন্য। কি মিষ্টি শোনায় তোমার মুখে আমার নামটা, খুব মিষ্টি করে রাখো তুমি। তবে আমি প্রতিদিন তোমার খোঁজ নেব, ফোন করব। ফোন তুলতে 1 সেকেন্ড দেরি করলে তোমার খবর আছে। বাথরুমে গেলেও ফোনটা সাথে করে নিয়ে যাবে। কলেজে যাওয়ার সময় কারো দিকে তাকাবে না। কোনো ফ্রেন্ড ডাকলেও সাড়া দেবে না। সবাইকে বয়কট করবি। নিজের মতো ক্লাস করে চলে আসবে। সব জায়গায় আমার নজর থাকবে তোমার ওপর। একটু এদিক সেদিক হলেই তোমায় তুলে নিয়ে আসবো, এনে রুমে বন্দি করে রাখবো। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, তুমি তোমার ওই ফ্রেন্ডের সাথে কোনো কথা বলতে পারবে না। এতে তোমার ফ্রেন্ডেরই ক্ষতি। ইনশিতা এতক্ষণ ধরে ভ্রুকুচকে জেহেরের কথা শুনছিল। বাবা রে বাবা, কত নিয়ম! শেষ কথাটা শুনে ভ্রুযুগল আরো কুচকে গেল। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথেই আমি সব শেয়ার করি। আমি তোমার বেস্ট ফ্রেন্ড, এখন থেকে যা শেয়ার করার আমার সঙ্গেই করবে। দেখুন, সব সময় সব কথা আপনার সাথে শেয়ার করা যাবে না। মেয়েদের নিজস্ব একটা পার্সোনাল ব্যাপার আছে। কেন, কি এমন ব্যাপার আছে যেটা আমাকে বলা যায় না? ইনশিতা হতাশ দৃষ্টিতে তাকালো জেহেরের দিকে। এই পাগলটাকে কে বোঝাবে? মেয়েদের কত শত ব্যক্তিগত ব্যাপার থাকে। এখন আপনাকে বলতে পারবো না, শুধু বলে রাখি, নয়নিকার সাথে কথা বললে আপনি ওর কিছু করতে পারবেন না, বুঝেছেন? বলেছি না, ওই মেয়েটার সাথে কোনো কথা বলবে না। তুমি ওই মেয়েটাকে আমার থেকে বেশি প্রায়োরিটি দাও, যেটা আমার ভালো লাগে না। ওই মেয়েটা তোমার হাত ধরে, তোমার সঙ্গে থাকে, তোমার সঙ্গে অনেক কথা বলে। আমার এসব একদমই ভালো লাগে না। তোমার সঙ্গে অন্য কেউ মিশলে আমার রাগ হয়, তখন আমি উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি। ইনশিতা ঠোঁট টিপে হেসে বলল, ও তো একটা মেয়ে, একটা মেয়েকেও এতটা হিংসা করেন? বাবা, মেয়ে হোক বা ছেলে, তোমার সঙ্গে কেউ কথা বললেই আমার রাগ হয়। প্লিজ ওকে কিছু করবেন না আপনি, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। না না না, কিচ্ছু করবো না আমি। তবু তুমি আমার সঙ্গে কথা বলা বন্ধ করো না, তবে বেশি বেশি মিশবে না কিন্তু। ইনশিতা মনে মনে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। জেহেরের গালে হাত দিল। খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বেশ লাগে।
দুহাত দিয়ে জেহেরের দুগালে হাত বোলালো। জেহের আবেশে চোখ বুজে ফেলল, কম্পিত কণ্ঠে বলল, এমন করলে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে রোজ। জেহেরের এমন কথায় ঈশিতা দ্রুত হাত সরাতে চাইল। তার আগে জেহের হাত চেপে ধরল গালে। প্লিজ হাত ছড়িও না। জেহের চোখ বন্ধ করে নিজেই ঈশিতার হাত ধরে পুরো গালে হাত বোলাচ্ছে। ঈশিতা ফ্যাল নয়নে তাকিয়ে আছে। যেতে হবে আমায়, হাত ছাড়ুন। অসহায় দৃষ্টিতে তাকালো জেহের। সেই চোখে চোখ রাখতেই ঈশিতার হৃদয় কেঁপে উঠল। এখন না, আর একটু পর। না, এক্ষুনি যেতে হবে। প্লিজ। না। ঈশিতা নিজে জোর করে হাত সরিয়ে নিল। চলে যেতে নিলে জেহের হাত ধরল। চলো না, আজকে বিয়েটা করে ফেলি। বাচ্চাদের মতো আবদার, যেন বলছে আমাকে ওটা কিনে দাও না প্লিজ। বাচ্চাদের মতো আদুরে কণ্ঠের কথাটা ঈশিতার সর্বাঙ্গের শিহরণ জাগিয়ে দিল। চোখের দৃষ্টি এদিক সেদিক ঘোরালো, জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, সময় হোক তারপর। বলে নিজেই হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল নিচে। জেহের 1 সেকেন্ড স্ট্যাচুর মতো দাঁড়িয়ে নিজেও দ্রুত পা চালালো নিচের দিকে। ঈশিতার বাবা ঈশিতাকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন। জেহের নিচ থেকেই তাদেরকে দিয়ে আসার জন্য বলল। ঈশিতার বাবা মিজান হোসেন বাধা দিলেন না। গাড়িতে জেহের ড্রাইভিং সিটে, তার পাশে মিজান হোসেন আর পেছনে ঈশিতা। ঈশিতার বাবা গল্প জুড়ে দিলেন। সেই গল্পে অবশ্য জেহেরও সামিল ছিলেন। এই প্রথম জেহেরকে এত হাসি খুশি দেখল ঈশিতা। জেহেরের হাসি আসলেই খুব সুন্দর, ঠোঁটটাকে একটু বাঁকা করে হাসে। ঈশিতা ভেবে পায় না এত মিষ্টি হাসির ছেলেটা এত রাগী কেন। লুকিং গ্লাসে ঈশিতা আর চোখে বেশ কয়েকবার জেহেরকে দেখেছিল। যখনই জেহেরকে দেখত সে আশ্চর্যজনকভাবে তখনই জেহের তার দিকে তাকিয়েছিল। বেশ অপ্রস্তুত হয়ে পড়ে ঈশিতা। কখনো কখনো তাকালে তো জেহের চোখ টিপ দেয়, আবার চুমু দেবার ভঙ্গিমা করে। ঈশিতা এটা ভেবে বাঁচল যে তার বাবার সাথে আছে। এখন যদি বাবা না থাকতো, জেহের হয়তো তাকে কোলে করে নিয়েই গাড়ি চালাতো। ঈশিতার বাড়ির কাছে আসলে মিজান হোসেন নেমে গেলেন। জেহেরকে অনেকবার বলার পরেও সে আসলো না। ঈশিতা চলে যেতে নিলে জেহের হাত টেনে ধরে। মিজান হোসেন আগেই চলে গেছেন। ঈশিতা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কি হয়েছে। জেহের ঈশিতার মাথা টেনে ধরে সামনে আনলো। উফ, মাথা টানছেন কেন? আমার সাথে কথা না বলেই চলে যাচ্ছ কেন? তো কি কথা বলবো? ছাতার মাথা বলবো? তোমাকে এই ধরনের ভাষা কে শেখায়? হ্যাঁ, ওই আমি শিখি। আর যাতে এসব কথা না শুনি। ঈশিতা জিভ দেখিয়ে ভেঙচি কাটলো। জেহের ঈশিতার নাক টেনে কপালে ছোট্ট চুমু খেলো। ঈশিতা কিছু বলতে গিয়ে অনুভব করলো তার গলা কাঁপছে। মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারছে না। কেউ তাকে এত ভালোবাসবে সেটা তার কল্পনার বাহিরে ছিল। সে নিজেও চাইতো কেউ তাকে খুব করে ভালোবাসুক। সেটা কি সত্যি জেহের? তবে জেহেরের ভালোবাসা তার কাছে অসুস্থ ভালোবাসা মনে হয়। এমন ভালোবাসা সে চায়নি কোনোদিন। বিধাতা এই ভালোবাসায় কি তার কপালে লিখে রেখেছে, নাকি অন্য কিছু অপেক্ষা করছে তার জন্য? ঈশিতা পরীক্ষার প্রস্তুতি ধুমছে নিচ্ছে। তার মধ্যে প্রতিদিন যে জেহের কতবার খোঁজ নেয় তার ইয়ত্তা নেই। এক সময় তো ঈশিতা বিরক্ত হয়ে ফোনটায় সুইচ অফ করে দিয়েছিল। তার কিছুক্ষণ বাদে দেখা গেছে জেহের বাসায় হাজির। এলোমেলো চুল, শার্টের হাতা একটা গোটানো, বোতাম খোলা, একেবারে বিধ্বস্ত অবস্থায়। জেহেরের সেই ঈশিতার গাল চেপে ধরে। জেহেরের এমন হুমকি ধামকিতে মাঝে মধ্যে ঈশিতা মিটমিটিয়ে হাসে। এই পাগলটাকে নিয়ে যে সে কোথায় যাবে। ঈশিতার খুব ভালো লাগে যখন জেহের তাকে রোজ বলে ডাকে। তবে ভাগ্যকে মেনে নিয়েছে ঈশিতা। এই বিয়ে হওয়ায় তার বাবাকে এই প্রথম অনেক হাসি খুশি দেখল সে। তার বাবা হঠাৎ রুমে এসে ঈশিতার মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলেন, আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। সেই ছোট্ট মেয়েটার কয়েকদিন বাদে বিয়ে, দেখিস তুই ওই বাড়িতে সুখী থাকবি। জানিস জেহের ছেলেটা এত ভালো, আমার ব্যবসা সব কিছু সে নিজে বহন করে। দোকানের লোক রেখেছে যাতে আমার কোনো কষ্ট না হয়, আর সব খরচ জেহের সামলিয়ে নেয়। তোকে মাকে কত নতুন নতুন শাড়ি গহনা কিনে দিয়েছে। আমি তো বিয়ের এত বছর পরও কিছুই দিতে পারিনি। তোর মা তো খুশিতে গদগদ হয়েছে, আর বলেছে আমার মেয়েটা শেষ পর্যন্ত সুখের দেখা পেল। এবার তোর কোনো কষ্ট হবে না রে মা। বিকেলে টিউশনি করে দোকানের হিসাব নিয়েও তোর বসতে হবে না। এখন আর সবসময় ডাল ভাত খেতে হবে না। আর বিয়ের খরচ নিয়ে যে আমার কত শত চিন্তা ছিল। জেহের বলে, শ্বশুরমশাই আপনি চিন্তা করবেন না, শুধু মেয়ের বিয়েতে আনন্দ করুন। আমি তো আপনার ছেলের মতোই। তুই খুব ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিস ইতু, দেখবি জেহের তোকে খুব সুখে রাখবে।
এসব বলে ইনশিতার বাবা দ্রুত রুম থেকে চলে যান। তিনি মেয়ের সামনে কেঁদে দুর্বল হতে চান না। ইনশিতা আড়ালে কাঁদে। বাবা মায়ের খুশিতে তারও যে সুখের কান্না পায়। সে ভেবেছে এই বিয়েতে যেহেতু তার বাবা মা এত খুশি, সেহেতু সে জেহেরকেই বিয়ে করবে। আর এমনিতেও জেহের যখন সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাহলে তার পরিবারের সকল কষ্ট দূর হবে। যেটা এতকাল ইনশিতা নিজে করতে চেয়েছিল, সেটা যখন জেহেরই করে দিচ্ছে, তাদের সমস্যাই বা কি? সে নিজেও জেহেরকে মেনে নেওয়ার চেষ্টা করছে। জেহেরের কথা মতো চললে তো জেহের আর এমন পাগলামি করবে না। ইনশিতা কাছে থাকলে জেহেরের পাগলামি বন্ধ হবে, এটা ইনশিতার ধারণা। এছাড়া তো জেহেরকে নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে হুটহাট করে কিছু আজগবি চিন্তা তার মাথায় কড়া নাড়ে। যেমন জেহেরকে কি সে ভালোবাসতে পারবে? জেহেরের অসুস্থ ভালোবাসার কারণে তো তাকে বন্দিনী হয়ে থাকতে হবে আজীবন। তাহলে জেহেরকে কিভাবে ভালোবাসবে সে? এই ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খেলেও ইনশিতা সেগুলো আড়ালে রেখে দেয়। তার বাবা মা এই বিয়েতে খুশি, মানে সেও খুশি। এর চেয়ে বেশি আর কি চাই? ইনশিতা যখন কলেজ যায়, তখন তার মনে হয় তার উপর কেউ নজর রাখছে। আশেপাশে তাকিয়েও বুঝতে পারল না। তবে রাস্তায় এক এক সাইডে বেশ কয়েকজন মহিলা দেখতে পায়, দারোগাদের মতো দেখতে। দেখলে মনে হয় তারা গার্ডসদের মতো ট্রেনিং প্রাপ্ত। একদিন সে ফুচকার দোকানে ফুচকা খেতে গিয়েছিল, আর তখন সেই মহিলাদের একজন তড়িঘড়ি করে এসে বলে, ম্যাম, আপনি এখানে দাঁড়াতে পারবেন না, আপনাকে এক্ষুনি বাসায় যেতে হবে। ইনশিতা ভ্রুকুচকে বলে, কেন? কে আপনি? আমি এখানে দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা আপনি বলার কে? প্লিজ ম্যাম, আপনি এক্ষুনি বাসায় চলে যান প্লিজ। মহিলাটিকে দেখে মনে হলো সে ভয় পেয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে আতঙ্ক। ইনশিতার এবার সন্দেহ হলো, চেপে ধরল তাকে। আপনাকে কে পাঠিয়েছে বলুন? আপনি না বললে আমি এখান থেকে এক পাও নড়ব না। আসলে ম্যাম, আমাদের স্যার বলেছেন আপনার উপর নজর রাখতে, আপনি কোথায় যান, কি করেন, আর বলেছে আপনি যাতে কলেজে থেকে সোজা বাসায় চলে যান, কোথাও না দাঁড়িয়ে, সেই খেয়াল রাখতে। না হলে স্যার আমাদের চাকরি থেকে বের করে দেবে। কোন স্যার? নাম কি আপনাদের স্যার? জেহের চৌধুরী। ইনশিতা চমকে উঠল। তার মানে এতদিন জেহের এদের মাধ্যমে তার খোঁজ নেয়। ইনশিতা সেদিন ভেবেছিল জেহেরকে কথা শুনিয়ে দিবে। তার উপর এত নজরদারি কেন? যত্তর সব। কিন্তু জেহেরকে বলার পর জেহের এত জোরে ধমকানি দিল যে তার মনে হলো তার অন্তরাত্মা বেরিয়ে গেছে। আর জেহের লেডি বডিগার্ড ইচ্ছে করে রেখেছিল। সে চায়নি কোনো পুরুষ বডিগার্ড সব সময় ইনশিতাকে দেখুক। জিহাদ ব্যস্ত সময় পার করছে, মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে, এই ভেবে যে ইনশিতা কিভাবে থাকবে তার সাইকো ভাইয়ের সাথে। সেদিন ইনশিতার বাবাকে জিহাদি নিয়ে এসেছিল বাড়িতে, আর ইনশিতার বাবাকে অনেক বুঝিয়েছিল জেহেরের হাত থেকে ইনশিতাকে বাঁচাতে। কিন্তু কি হলো শেষে? উল্টো বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। সে কোনোভাবেই চায় না এভাবে চোখের সামনে একটা মেয়ের জীবন নষ্ট হওয়া দেখতে। ইনশিতার পরীক্ষার প্রতিটা দিনেই জেহের দিয়ে আসে আর নিয়ে আসে। জেহেরের সাথে সে যতক্ষণ থাকে তখন মনে হয় তাকে তীক্ষ্ণ নজরে কেউ দেখছে। কিন্তু জেহের থাকাকালীন সময়ে তো লেডি গার্ডরা থাকে না। তাহলে এমন কেন লাগে তার কাছে? ইনশিতার বাবা মিজান হোসেন কয়েকদিন যাবৎ খুব দুশ্চিন্তায় আছেন। কারণ তিনি ইনশিতার বিয়ে প্রথমেই ঠিক করে রেখেছিলেন রাফিদের সাথে। এই কথাটা সম্পর্কে শুধুমাত্র তিনি, তার স্ত্রী আর রাফিদের বাবা মাই অবগত। কিন্তু সেদিন জেহেরের সাথে ইনশিতার বিয়ে নিয়ে এতটাই বেখেয়ালি ছিলেন যে রাফিদের বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হুট করে আজকে তার মাথায় আসলো কথাটা। রাফিদ ছেলে হিসেবে খারাপ না, তার বাবা মাকে কথা দিয়ে ফেলেছেন। এদিকে জেহের বিয়ের আয়োজন শুরু করে দিচ্ছে। এখন কিভাবে তিনি রাফিদের বাবা মায়ের সামনে দাঁড়াবেন, কি মুখ নিয়ে দাঁড়াবেন, এত সব চিন্তায় তিনি ঘুমোতে পারেন না। ইনশিতার মা বলল, তুমি একবার গিয়ে কথা বলে নাও রাফিদের বাবা মায়ের সাথে, দেখো কোনো সমাধান হয় কিনা। আমি এখন কি মুখ নিয়ে যাব তাদের সামনে? মেয়ের আনন্দে এতটাই বিভোর ছিলাম যে রাফিদের কথাটা একদমই ভুলে গেছি। একবার যাও না গো, না গিয়ে সমাধান করবে বা কিভাবে? ইনশিতার বাবা মাথা নিচু করে বসে আছে রাফিদের বাবা মায়ের সামনে। কি হয়েছে মিজান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ইনশিতার বাবা হঠাৎ রাফিদের বাবার হাত ধরে ফেললেন, ধরা গলায় বললেন, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি কথার খারাপ করেছি, আমাকে ক্ষমা করে দে। কি হয়েছে সেটা তো বলবি। তারপর ইনশিতার বাবা জেহেরের সাথে বিয়ের সব কথা খুলে বলল।
সব শুনে রাফিদের মা রাগ করে সেখান থেকে চলে গেলেন। তার অনেক ইচ্ছে ছিল ইনশিতাকে নিজের ঘরে বউ করবেন। মেয়েটাকে তিনি খুব ভালোবাসতেন। রাফিদের বাবা কিছু বললেন না, তিনি নিজেও এই কথা শুনে বিস্মিত। তবে সম্পর্ক খারাপ করতে চান না, তাই তিনি মিজানকে বললেন, এখন যা হওয়ার তো হয়ে গেছে, তুই এইসব নিয়ে চিন্তা না করে বরং মেয়ের বিয়েতে খুশি থাক। তবে রাফিদের কানে আর ঈশিতার বিয়ে ঠিক হওয়ার কথাটা তুলবি না। বিয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি। রাতে ইনশিতার বাবা ঘরে ঢুকেই ধাম করে সোফায় বসে পড়লেন। ইনশিতার মা দৌড়ে এলেন। কি হয়েছে? কি গো, শরীর খারাপ হলো নাকি?